This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই আমাদের বড় পর্দার দিকে তাকান। প্রত্যেক দিনের মতো আপনাদের দেখাবো টপ 10 ব্রেকিং। 1 নম্বর ব্রেকিং, বিজেপি দফতরে মানে সল্ট লেকের অফিসে পুরনো মেজাজে পাওয়া গেল দিলীপ ঘোষকে। 2 ব্রেকিং নাম্বার 2, দিলীপকে ঘিরে কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। 3, আপনার নেতৃত্বেই নবান্নে পৌঁছবো, শ্রমিককে বললেন দিলীপ ঘোষ। 4, ক্ষণিকের জন্য দূরত্ব তৈরি হতে পারে, শ্রমিক মানে দীর্ঘস্থায়ী কোনো দূরত্ব তৈরি হয়নি বা হবেও না, সেটাই শ্রমিক বোঝানোর চেষ্টা করেছেন দলের সঙ্গে দিলীপের। 5, মানুষ বিজেপিকে সংঘবদ্ধ দেখতে চায়, বলেছেন নতুন রাজ্য সভাপতি, আজকেই বলেছেন শ্রমিক ভট্টাচার্য। 6, কাউকে অন্য দলের লোক বলে দূরে সরাবেন না, শ্রমিক ভট্টাচার্য। দুদিকে ইঙ্গিত, যারা অন্য দল থেকে বিজেপিতে এসেছেন এখন বা পরে যাদের নেওয়া হবে তাদের প্রতি যাতে কোনো রকম ছুতপার্গ না থাকে, সেটাই তিনি বলতে চেয়েছেন যে সবাইকে নিয়ে। এর আগের দিন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর বলেছিলেন কুমোরটুলি থেকে অর্ডার করে দলের কর্মী আনা সম্ভব নয়। 7, বামপন্থীদেরও সঙ্গে নিন, শ্রমিক ভট্টাচার্য। ওয়াইড অ্যান্ড ক্লিয়ার একেবারে, যে বাম ভোট যেটুকু অবশিষ্ট আছে সেটা নিয়ে তৃণমূল এবং বিজেপিতে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। 8, অন্যদের ভোট চাই না তা নয়, পাই না। এই অন্যদের বলতে সংখ্যালঘুর কথা বোঝাতে চেয়েছেন। আজকে শুভেন্দু অধিকারী আবার বলেছেন যে নন্দীগ্রামে আমি জিতেছি মূলত হিন্দুদের ভোটে, সংখ্যালঘু ভোট আমি চাই না এমন নয়, কিন্তু না পেলে কি করব, এইটা তিনি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছেন। অন্যদের ভোট চাই না তা নয়, পাই না মানে চেয়েও পাই না। 9 নম্বর, গাইঘাটায় সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় বিজেপির, গাইঘাটা। 10, গাইঘাটায় সমবায় ভোটে 12টি আসনেই ফুটলো পদ্ম, মানে এই সমবায়ে 12টা আসন আছে, 12টাতেই পদ্ম ফুল ফুটেছে। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। একটাও করতে দেব না, যখন দাঁড়িয়ে বলছি করতে দিইনি, আগেও দিইনি, কথা রেখেছি, আজও বলে যাই আমি তো করতে দেব না, আমার তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট কখনোই করতে দেবে না। ওনাকে নোটিশ দিচ্ছি মমতা ব্যানার্জি, এনআরসি নিয়ে পঞ্চায়েত ভোট নেওয়ার জন্য মুসলমানদের ভুল বুঝিয়েছেন। গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। ভারতীয় নাগরিকদেরই শুধু ভোটাধিকার থাকবে, এই ধরনের যে কোনো পদক্ষেপ হলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার বিরোধীরা সমান্তরে লাভ হবে। রাজনীতির 12 মাস, আবার 12 মাসই রাজনীতি। আর এই আষাঢ় মাসে নতুন একটা ইস্যু, নতুন বলবো না, নতুন বললে ভুল হবে, পুরনো ইস্যু, কিন্তু নতুন করে সেটাকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কি সেটা? এনআরসি। দিনহাটার বাসিন্দাকে অসম সরকারের এনআরসি নোটিসের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ পরিচয়পত্র সত্ত্বেও অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে, এটা গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ, বলেছেন মমতা। অসমের বিজেপি সরকার বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে চড়া সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলকে একজোট হয়ে এই ইস্যুতে মানে এনআরসি ইস্যুতে লড়াইয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহারে দিনহাটার বছর 50-এর উত্তম কুমার ব্রজবাসী এনআরসি নোটিশ পেয়েছেন, আর তারপরেই সরগরম বঙ্গের রাজনীতি। 26-এর বিধানসভার আগে মুখ্যমন্ত্রীর হাতে নতুন করে এনআরসি হাতিয়ার ফের। আমি এনআরসি কোনোদিন করতে দেব না, আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমি যখন বলছি এনআরসি করতে দেব না, তো দেব না।
24-এর ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার এনআরসি, আর 26-এর বিধানসভা ভোটের আগে রাজনীতির আগুনে ঘি সেই এনআরসি। কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ অসম সরকারের। নোটিশ পেয়ে ঘুম উঠছে উত্তম কুমারের। এনআরসির কাগজ কোথা থেকে এসেছে? কাগজটা গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, এই আমাদের চৌধুরীর সাদিলেগুড়ি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে। ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে। সেই সময় ডাকযোগে চিঠি পান বছর 50-এর উত্তম কুমার ব্রজবাসী। প্রথমে বিষয়টি ঠাউর করতে পারেননি, পরে বোঝেন এটা এনআরসির নোটিশ। 1966 থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে উত্তমের বিরুদ্ধে। নোটিশে বলা হয়েছে 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হবে। অসমের কামরূপে জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে রাখতে হবে ভারতীয় হওয়ার প্রমাণপত্র। নোটিশ পড়ে উত্তমবাবুর আইনজীবী বলছেন 2015 সালে কেস হয়েছে, আর নোটিশ ইস্যু হয়েছে 2024 সালে। এবং যেটা দেখা যাচ্ছে 2015-তে হচ্ছে কেস হয়েছে, আর 2024-এ নোটিশ এসছে। কত বছর পর? প্রায় 9 বছর পর নোটিশ এলো। আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসছে। আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে এসপি এটাকে আবার কি করে সার্ভ করে? দিনহাটার উত্তম কুমারকে এনআরসির নোটিশ, আর ঘি পড়ল বঙ্গের রাজনীতিতে। বাংলার মানুষকে নানাভাবে হ্যারাস করা, সে দিল্লিতে হোক, অসমে হোক, বাঙালি দেখলেই তাকে নানাভাবে সমস্যায় ফেলো। এর বিরুদ্ধে আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা নয়, আধার নয়, তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে। আর এটা কম্পালসারি হবেই, তা না হলে তো এইসব বাংলা। সুর দেখতেই পেলেন, তৃণমূল কংগ্রেস অলরেডি ফের নতুন করে এনআরসি নিয়ে হইচই জুড়ে দিয়েছে। তার মধ্যেই বড় স্বস্তি দিনহাটার উত্তম ব্রজবাসীর। কেমন স্বস্তি? কোচ রাজবংশীদের এনআরসির আওতা থেকে বাদ দিল অসম সরকার। এটা নতুন ডেভেলপমেন্ট। কোচ রাজবংশীদের বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনালের কেস প্রত্যাহার। উত্তমকে এনআরসি নোটিশ পাঠানোর পর সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরব হয়েছিলেন। চাপের মুখেই এনআরসির আওতা থেকে বাদ কোচ রাজবংশীরা। উত্তম কুমার ব্রজবাসী স্বস্তি পেয়েছেন, কিন্তু এই ইস্যু যেটা আবার নতুন করে আকাশে বাতাসে ভেসে উঠল, সেটা কি বাংলার শাসক দল ছেড়ে দেবে? তার কারণ এই ইস্যুতে আগে একটা বিশেষ শ্রেণীকে কনসলিডেট করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। বিহারের এক বাসিন্দাকে আসাম, সেখান থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন এবং এটা একটা বড়সড় চক্রান্ত। কসবার ইনসিডেন্ট মমতা ব্যানার্জির ঢিলছোড়া দূরত্বে। তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা তো বটেই। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাকার ভুয়া আসামের একটা ভুয়া কাগজ দেখিয়ে পোস্ট করে উত্তাল করে দিচ্ছেন সকাল থেকে। ভাবুন, পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে আসাম। এখতিয়ার কাদের? এটাই তো চক্রান্ত। তো সেই জন্য এটাকে নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করছে। কোনো টেকনিক্যাল কারণে কোনো চিঠি এসেছে নাকি এসেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বাঙালি ধরার চেষ্টা করছেন। কারণ ডোবার সময় যারা ডোবে তাদের খড়কুটোই শেষ পর্যন্ত শেষ ভরসা হয়। বাঙালি বুঝতে পেরে গেছে যে বাঙালির মেয়ে আসলে বাঙালির নাম নিয়ে বাঙালিকে বোকা বানাচ্ছে।
যে বিপদটা আমরা বলেছিলাম, তো সেই বিপদটা তার মানে সঠিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করে দিয়েছিলেন। যেমন পদে বলি, পা থেকে মাথা একটু যদি এদিক ওদিক হয়, আধার কার্ডে, প্যান কার্ডে বা এই কার্ডে ওই কার্ডে, এখন তো 500 রকম কার্ডের মালা হবে, তাহলে তুমি ফরেনার্স, মানে তোমাকে বিদায় করে দেওয়া হবে। আমি বলি তোদের ক্ষমতা থাকলে হাত তুলিস। আমরা তো এরই প্রতিবাদ করছি, দেশের নাগরিক, বৈধ নাগরিক, তথ্য প্রমাণ সহ নাগরিক, তাকে দাগিয়ে দিচ্ছে বহিরাগত, অবৈধ বলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিপদে পড়েন তখন বাংলা, বাঙালি এসবের শরণাপন্ন হয়। যে যদি এতই বাঙালি প্রীতি হতো, তাহলে একজন বাঙালির পেটে লাথি মেরে উনি কীর্তি আজাদকে সাংসদ করতেন না? তাহলে প্রধানমন্ত্রী তাই যদি হয়, তাহলে গুজরাটের বেনারস থেকে এসে কেন বারাণসী থেকে প্রধানমন্ত্রী এসে লোকসভায় গেলেন? তাহলে উত্তরপ্রদেশের লোককে সুযোগ না দিয়ে উত্তরপ্রদেশের বুকে গুজরাটের লোককে সুযোগ দেওয়া হলো কেন? যে কোনো পদক্ষেপ হলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি বিরোধীরা সমান তালে লাভ হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট নীতি সেটা হচ্ছে বাংলাদেশি মুসলিমদের পশ্চিমবঙ্গে ভোটাধিকার দিতে হবে, এই নীতি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন না, কিন্তু আদপে উনি চাইছেন যে বাংলাদেশি মুসলিমদেরকে পশ্চিমবঙ্গে ভোটাধিকার দিতে হবে। দেখুন, ইংরেজিতে একটা কথা হয়, ব্লেসিং ইন ডিসগাইজ, মানে আশীর্বাদ কখনো কখনো ছদ্মবেশে আসে অভিশাপের বেশ ধরে। এই ভদ্রলোকের কাছে যেটা অভিশাপ মনে হচ্ছিল, সংকট মনে হচ্ছিল, সেটা একদিক থেকে আশীর্বাদ হয়ে গেল। এনআরসিতে সরগরম রাজনীতি, খোদ মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, আর তাতেই কাজের কাজটা হলো উত্তমবাবুর। এতদিন বারবার আবেদন করেও যা হয়নি, আজ সেই বড় কাজটাই হয়ে গেল। উত্তম কুমার ব্রজবাসী জাতিগত শংসাপত্র পেতে চলেছেন, কাস্ট সার্টিফিকেট। বিডিও দফতরের পক্ষ থেকে জাতিগত শংসাপত্র দেওয়া হবে উত্তমবাবুকে। এর আগে বারবার আবেদন করেও জাতিগত শংসাপত্র পাননি উত্তম। তাহলে কি বুঝলেন? জাতিগত শংসাপত্র মিলে গেল তার, মানে পেতে চলেছেন তিনি। তাহলে এবার আর নাগরিকত্ব প্রশ্নের মুখে তাকে অন্তত পড়তে হবে না। একটা বিপদ, একটা সংকট কেটে গেল। এই জন্যই বলছিলাম ব্লেসিং ইন ডিসগাইজ, তেমনটাই মনে করছেন উত্তম ব্রজবাসী। আপনি কি জানেন যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে? আজকে বিডিও অফিসে এসেছেন, কি জন্য? ডিওমের দেখা করতে, ডিওম ডাকছে, ওই জন্য আসছে। আচ্ছা, আপনার এসটি সার্টিফিকেট সব আছে? এসটি সার্টিফিকেট করে দিচ্ছে। আজকে করে দিচ্ছে? আজকে কেন, এতদিন কেন দেয়নি? এতদিন ওনাকে বলছি, এখন হবে না, বাপসর ঠাকুরদা 14 বরিশের কাগজ দেখাতে হবে। আজকে কোনো কাগজ লাগছে না? আজকে কাগজ লাগছে, আজকে নিজের থেকে হয়ে যাচ্ছে। কে করতেছে? ভিডিও করতেছে? ভিডিও করতেছে। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই। আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই। সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার, আমি তোমার। মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমাদের লোকরা? ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। সেদিন ছিলেন কড়া লাইনে, মানে হার্ড লাইন, এক কথায় বলা যায় হার্ড লাইনার। আর এখন সংখ্যালঘু নিয়ে, মানে সংখ্যালঘু প্রশ্নে, আরো সহজ করে বললে মুসলিম প্রশ্নে, মুসলিম ভোটের প্রশ্নে শ্রমিক ভট্টাচার্যের সফট লাইন শুভেন্দু বাবুর পক্ষে কি অস্বস্তিকর হয়ে দাঁড়ালো, নাকি তিনি যেটা বলতে চাইছিলেন তার সঠিক ব্যাখ্যা হচ্ছিল না? কেন হিন্দুত্বের হার্ড লাইনে এবার তারই ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা। হিন্দুরা ভাবের ঘরে বসে চুরি আমি করি, হিন্দুরা এমএলএ করেছে, জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। শুনলেন, চারপাশে গত কয়েকদিন ধরে, বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর সংখ্যালঘু ভোটের প্রশ্নে তার যে অবস্থান এবং দলের যে অবস্থানের কথা বলেছেন, বিশেষ করে তার যে অবস্থান বা মনোভাবের কথা বলেছেন, তারপরে তরজা বেঁধে যায় যে দলের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। সত্যি অনেকে ভাবছেন ঘেটে ঘ কিছু বোঝা যাচ্ছে না। শুভেন্দু অধিকারী আজকে তার অবস্থান স্পষ্ট করলেন। তিনি বলছেন অন্যদের ভোট, মানে এখানে পরিষ্কার বাংলা কথা, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট চান না তা নয়, চেয়েও সেটা পান না, এটাই কঠিন বাস্তব। কোট আনকোট বললেন বিরোধী দলনেতা। কিন্তু কেন বলতে হলো তাকে? এই সেদিনও শুভেন্দু অধিকারীর সুর এই প্রশ্নে ছিল একেবারে কড়া।
নরমে গরমে। আচ্ছা শোনাচ্ছি, আগেটা শুনে নিন তিনি ঠিক কি বলছেন। 80 হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ, এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। ফলে এই একজন বলছেন উগ্রভাবে হিন্দু, একজন বলছে না না অতটা না। এই শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও কালকে সে কথা বলেছি। ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, বদলা আমাদের নিতে হবে। শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে কনসলিডেটের কথা বলছেন। আমি শুভেন্দু অধিকারীর শব্দের সঙ্গে একটা শব্দ খালি যোগ করে দিয়েছি যে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন। মরছে মুসলমান, মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না, কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। এই গোটা ব্যাপারটাই হচ্ছে তাদের হচ্ছে একটা মুখ আর মুখোশের লড়াই। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। আর বিভাজনের রাজনীতি বন্ধ করবার দায়িত্ব শুধু একা একটা রাজনৈতিক দলের নয়, আরেকটা সমাজের। একটা ইনসিডেন্ট বলুন আপনি, গত দুর্গাপূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি, একটা নাম বলুন। যত পথ তত পথ, একমাত্র লক্ষ্য হচ্ছে ভারতীয় বহুত্ববাদ। তাকে আপনি হিন্দু শব্দেই বলুন, আর ওই এখন নতুন উঠেছে কি যেন সোশ্যাল মিডিয়ায় চলছে হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ বলে কোথাও কোনো শব্দ নেই, উগ্র হিন্দুত্ব বলে কোথাও কোনো শব্দ নেই। নরমে গরমে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের বার্তা বিজেপির 26-এর ভোটের আগে এটা কি পদ্ম শিবিরের কৌশল? সেখানে শ্রমিকবাবু বলছেন যে বিভাজন চান না, তারপরই ব্যাখ্যাটা দিতে হয়েছে শুভেন্দু অধিকারীকে যাতে তাকে কেউ ভুল না বোঝেন। হিন্দুরা মেনে করেছে, জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। আমরা যদি বলি যে ভাই মুসলমানকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করব, তাদেরকে অধিকার দেব না, তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেব, তাদের খাদ্যের অধিকার কেড়ে নেব, তাদের চলার অধিকার কেড়ে নেব, তাদের পরনের অধিকার কেড়ে নেব, তাহলে কোন মুসলমান বিজেপিকে ভোট দিতে যাবে? আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি, হিন্দুরা মেনে করেছে। আর এটা তো বিজেপির ঘোষিত নীতি। ইউপিতেও তাই করেছে অমিত শাহ, যে আমরা মুসলমানদের ভোটই নেব না। তাই আজকে বিজেপি পার্টিতে যারা জয়ী বিজেপি পার্টির আজকে প্রতিনিধি, একটা মুসলমান দেখাতে পারেন কি? এরা মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দিয়ে এরা তাদের রাজনীতি করতে চায়। এটা অস্তিত্ব রক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন। জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন। প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট একেবারে হাত কাটা দুলাল, কান কাটা বেনু, নাক কাটা রাজু, সব দিদির ভাইরা আছে। সাউথ ক্যালকাটা ল কলেজের ওই বিভৎস কাণ্ডের পর থেকে যেন প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে গেছে এই রাজ্যে। একটার পর একটা কীর্তি সামনে আসছে, শুধু দাদা দাদা, কোট আনকোট দাদা তারা, মানে কলেজের সব মাতব্বর এবং অল্প বয়সে এঁচড়ে পাকা। দায় কোনো রকম ছাত্র সংসদ নেই, কোনো পদাধিকার তাদের নেই, তবু তারা এখন যেন অলমাইটি, সর্বশক্তিমান এবং সর্বত্র বিরাজমান।
তাদের কথায় সব হতে পারে। আরও একটা নমুনা আপনাদের দেখাই, দেখুন। প্রতীক দিয়ে তো মাথা টেপাচ্ছি তো কিছু না, আপনার এই তো অসংখ্য, আপনাকে তো আমি বললাম ইজ অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। কলেজে কত কি হতে পারে, সত্যি ভাবলে অবাক লাগে। পড়াশোনা নিয়ে কথা কম, এদিকে বিতর্কে ঝাঁপি উপচে পড়ছে। আঙুল যাদের দিকে তারা অবশ্য সব মিথ্যে বলে গলা ফাটাচ্ছেন। কলেজ রুমে বসিয়ে মাথা টেপাচ্ছেন, একটা ভিডিও ভাইরাল হয়েছে। এরকম কোনো কিছু তো আমি তো জানি না, প্রায় ভুল তথ্য পরিবেশন হচ্ছে বা বিকৃত কিছু করা হচ্ছে। আমি তো ইউনিয়নে যাই না, মাথা টেপানোর তো কোনো গল্পই নেই। ভিডিওটা তো পুরো এডিট করা, দেখেই তো বুঝতে পারছো। ভেবে দেখুন, ক্যাম্পাসে শাসক দলের 44 বছরের ছাত্র নেতার দাপাদাপি। তিনি বারুইপুর কলেজে প্রাক্তনী, অথচ দাপিয়ে বেড়াচ্ছেন সোনারপুরের কলেজে। চাইলেই বোধহয় সব হয়, শুধু মাথায় শক্তপোক্ত হাত চাই। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র এই সমস্ত বহিরাগতদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন উনি কলেজের অভ্যন্তরে। আর সেই কলেজের অভ্যন্তরে বসে থাকা বিধায়কের ডান হাত বাঁ হাত একদম পোষ্যরা, তারা ছাত্রীদেরকে দিয়ে সেখানে মাথা ম্যাসেজ করাচ্ছে। কার্যত অবৈধ ইউনিয়ন, হাইকোর্ট বলবার পরেও অবৈধ ইউনিয়ন খুলে রেখে কার্যত ওটাকে পার্লারে পরিণত করেছেন। এতটাই প্রভাবশালী ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নেই। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতার হাত থাকবে সেই নেতার কিছু হবে না। বিরোধীরা বলবে, অভিযোগ করবে, এটা স্বাভাবিক, কিন্তু শাসক দলের মধ্যে থেকেও সুর কিন্তু চড়ছে। মুখ খুলেছেন তৃণমূলেরই কাউন্সিলর পাপিয়া হালদার। তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়, ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায়, আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে, তো সে তো এই কাজগুলো করবেই, সে তো করবে, আগে থেকে জানাই কথা। অভিযোগ হাজারো, কিন্তু পদক্ষেপ এমন মাথা টেপাটেপি কাণ্ড কি শাসকের মাথা ব্যথা বাড়িয়েছে? পদক্ষেপ করা হবে? যদি কেউ কারো মাথা টিপে দেয়, কি বলার আছে আমি কিছু বুঝতে পারছি না। এটা অপরাধটা কি আছে? অনেকে তো হতে পারে যে ঠিক আছে আমি একটু ভালোবাসি, মাথা ব্যথা করছে, মাথাটা টিপে দিল। স্যার, অন্য কলেজ থেকে এসে আরেক কলেজে মাথা টেপাবে না? অন্য কলেজ থেকে এটা তো এতে কলেজের অথরিটির উচিত বাইরের লোকরা যেন ঢুকতে না পারে, এইটা নিয়েই তো বিতর্ক হচ্ছে। শুভেন্দু অধিকারী আজ একবারে বড় সড়ো বোমা এনেছিলেন বলা যায়। সাংবাদিক বৈঠক করে, প্রেস কনফারেন্স করে সেই বোমা ফাটালেন। হাতে মস্ত একটা প্লাকার্ড, তার ছবি দেখাচ্ছি আপনাদের। তাতে কাদের ছবি ভাবছেন? শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের দাপাদাপি বলুন, দাদাগিরি বলুন, এত যে অভিযোগ উঠছে এসবের মূলে নাকি এই গ্যাং। শুভেন্দু অধিকারী বলছেন তিনি তো মোটে 50টা স্পেশাল নাম সামনে এনেছেন, এমন আরও অজস্র নাম রয়েছে। সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে মনোজিতদের মদত দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে এখানে ওরা এই সমস্ত মানে ছাত্রীদের সঙ্গে, বোনেদের সঙ্গে নোংরামির জায়গায়, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। যদি সমস্ত কলেজের ছাত্রদের শুভেন্দুবাবু বলেন যে সবকটা কলেজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা রয়েছে, তাহলে তো ধরে নিতে হবে যে রাজ্যের ছাত্র যুব তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আকৃষ্ট হচ্ছেন, এবং বিজেপি বা বামেদের এমন কেউ নেই যাদের দেখে ছাত্র যুব আকৃষ্ট হতে পারে।